অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। একদিকে যেমন পত্রপত্রিকাগুলো লিখছে গুলিতে নিহত ৫, মানে কার গুলি বোঝার কোনো উপায় নেই, ঠিক তেমনি এই ব্যক্তিদের যেহেতু এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত পায়নি পরিবারগুলো, তার মানে তো এই মৃত্যুর আসলে কোনো দালিলিক প্রমাণই নেই। তার মানে কি সরকার, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেই বলতে পারে যে গোপালগঞ্জে এখন পর্যন্ত কেউ নিহত হয়নি? ধন্যবাদ আপনাকে। এটি প্রত্যেকটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ আছে। আপনি যেটা বলছেন, হ্যাঁ অবশ্যই সেটাও বলতে পারে। আবার আরেকটা পিঠ আছে যে এই ধরনের ঘটনা যখন অস্বাভাবিক হয়, এর আগেও আমরা দেখেছি গত সরকারের সময় এইরকম পরিস্থিতি অনেকে অভিযোগ করেছেন, এবং যার কারণে কিন্তু আজকে ওই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই যুদ্ধাপরাধীর অপরাধের বিচার হচ্ছে। তো ভবিষ্যতে এই ঘটনাও যে এইরকম কোন ট্রাইব্যুনালে, যুদ্ধাপরাধীর ট্রাইব্যুনালে বিচার হবে না, এটা কিন্তু আপনি বলতে পারেন না। যেহেতু এটাকে কিন্তু আপনার যখনই আপনি একটা অস্বাভাবিক বলবেন, যখনই নিয়ম কানুনের বাইরে হবে, তখনই কিন্তু এটা নিয়ে জটিলতা হবে, কোশ্চেন হবে, এবং এইরকম সম্ভাবনা থেকেই যায়। কারণ হলো একটি সবচেয়ে বড় কথা হলো, সেটা হলো যে এই যে গুলি করা, গুলি তো করতেই পারে। আপনি জানেন যে পুলিশ, আমাদের যে পিআরবি বা পুলিশ অ্যাক্ট বা সিআরপিসি, সেখানে বলা আছে যদি এমন কোনো মব হয়, যে মবের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পুলিশ অফিসার সে যখন মনে করছেন যে তার জীবনে বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই, যদি নাকি সে গুলি করে, তখন কিন্তু পুলিশ অফিসার করতে পারে। আর যদি ওখানে ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে করতে পারে। আর সেনাবাহিনীর বিষয়টা অন্য। সেনাবাহিনীর ট্রেনিংটাই হলো, যখন যুদ্ধে যায় সেনাবাহিনী, তখন সেনাবাহিনী তো আর এই মিটিং টিটিং এর নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়নি। ওনাদের ট্রেনিংটাই হলো যুদ্ধের ট্রেনিং। যখন কোনো শত্রু থাকবে, শত্রুকে সরাসরি গুলি করে তারা মারবে, এটা হলো ওনাদের ট্রেনিং। এখন সেনাবাহিনী যেহেতু এখানে ছিল, ওনারা তো ওই ট্রেনিংই প্রয়োগ করেছে, পুলিশের ট্রেনিং তো তাদের নাই। অতএব সেক্ষেত্রে তাদের প্রশ্নটাও আসবে যে তারা এই যে করলেন, কারণ এখানে কিন্তু সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল আপনার ল এনফোর্সিং এজেন্সিকে সহযোগিতা করার জন্য। অতএব সেখানে ওখানে ম্যাজিস্ট্রেট ছিলেন কিনা, এই বিষয়টা আমরা এখনো জানতে পারি নাই। কারণ বাংলাদেশের মিডিয়া খুব স্বচ্ছভাবে, স্পষ্টভাবে অনেক কিছুই বলছেন না, এবং তাদের বক্তব্য শুনলে মনে হয় যে আমাদেরকে এই সত্য বের করার জন্য সোশ্যাল মিডিয়া অথবা ওই এলাকায় যোগাযোগ করে তথ্য জানতে হবে। এবং সেই কারণে কিন্তু আপনি দেখেন, বলা হচ্ছে, যে কথাটা বলা হচ্ছে, একটা মিটিং এ বাধা দিয়েছে, কিন্তু আমার বিশ্লেষণ কিন্তু অন্যরকম। সেটা হলো, আপনি মিটিং এর যখন ঘোষণা আসলো, তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, সেখানে কিন্তু ঘোষণা আছে যে ৩২ আপনার বঙ্গবন্ধুর যে মাজার, সেটাকে ধ্বংস করা হবে, এই ধরনের পরিকল্পনা। আবার কাউন্টার গোপালগঞ্জের পক্ষ থেকেও বিভিন্ন আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়া, তারাও বলছিল সবাই এটা আসেন, রক্ষা করতে হবে। দুই ধরনের প্রচারণা ছিল। অর্থাৎ একটা ধারণা মনের মধ্যে গঠিত হয়েছিল যে ৩২ নম্বরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এই টুঙ্গিপাড়ার মাজারকে হয়তো সেইভাবে এই যে কর্মসূচি দিয়েছে, তার মাধ্যমে একটা পরিকল্পনা করা হচ্ছে, এবং বিদেশি অনেক ইউটিউব চ্যানেলে ওই সমস্ত তথ্যগুলো কিন্তু বলা হচ্ছিল। যার কারণে গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং নিছক এটা রাজনৈতিক দলের সভা বন্ধ করার যে প্রক্রিয়া বা একটা চিন্তা, আমি কিন্তু সেটা সমস্ত অ্যানালাইসিস করে আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয়েছে সেটি যে একটা ক্ষোভ সঞ্চার হয়েছিল দলমত নির্বিশেষে গোপালগঞ্জের মানুষের কাছে, যে তারা যে টুঙ্গিপাড়ায় যে বঙ্গবন্ধুর সমাধি আছে, সেটির উপরই একটা আক্রমণ চালাবেন। এর বাইরেও, যেখানে আমি ব্যক্তিগতভাবে এই তথ্য জানার জন্য গোপালগঞ্জের দুই একজনের যারা ঘটনার আশেপাশে থাকেন, সেখানে কথা বলেছি, সেটার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা কেন এইভাবে ঘটনাটা হলো। তাদের বক্তব্য হলো, যে মিটিংটা হয়েছিল, সেই মিটিং এ তাদের ক্ষোভটা ছিল, ক্ষোভের কারণে তারা মিটিং পণ্ড করেছেন, এবং মিটিং পণ্ড করার পরে তারা চলে গিয়েছেন। এবং সেই মিটিং এ দাঁড়িয়ে বিশেষ করে এনসিপির ২-৩ জন বক্তা যে ধরনের বক্তব্য দিয়েছেন, বঙ্গবন্ধুকে, মুজিববাদীকে কবর দেওয়ার জন্য, এই সমস্ত বক্তব্য আপনি জানেন সোশ্যাল মিডিয়ায় ১ সেকেন্ডের মধ্যে পুরো গোপালগঞ্জে এগুলো সবাই শুনেছে। এবং ওই শোনার পরে তাদের মধ্যে ক্ষোভ এমন সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভের কারণে পরবর্তীকালে কিন্তু তারা সেনাবাহিনীর উপরেও কিন্তু তারা এই ইটপাটকেল ছুড়েছেন, এবং আলটিমেটলি তাদেরকে ছত্রভঙ্গ কিন্তু পুরোপুরি করতে পারেননি। যদি পারতেন, তাহলে কিন্তু পুলিশ সুপার অফিস থেকে এনসিবির গাড়ি বহর কিন্তু সরাসরি তারা নিজেদের গাড়িতে আসতে পারতেন। সেটা কিন্তু তারা পারেননি। ক্ষোভটা এত চরম আকারে গিয়েছিল, যার ফলে কিন্তু সাজোয়া আর্মি যে সাজোয়া গাড়ি, সেই গাড়ির মধ্যে করে তাদেরকে এলাকা ছাড়তে হয়েছে। ভয়াবহ অবস্থা হয়েছিল। এবং এই অবস্থার পিছনে যারা আলোচনা করছেন যে এনসিপির মিটিং এ আক্রমণ, আমার মনে হয় বিষয়টা ওরকম না। এটার পিছনে অনেক গভীর একটা ক্ষোভ এবং গভীর একটা আলোচনা আছে, এবং সেই কারণে ঘটনাটা ঘটেছে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, এখন আবার যদি ওই প্রসঙ্গে আসে, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে সেনাবাহিনী আসলে তো গুলি ছুটতে পারে না আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। সেনাবাহিনীর ট্রেনিংটা হচ্ছে সে শত্রুপক্ষকে গুলি ছুটতে পারে। তো বাংলাদেশের জনগণ তো সেনাবাহিনীর শত্রুপক্ষ হয়ে যেতে পারে না যে তারা গুলি ছুটবে। কিন্তু আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে, সেনা জনসংযোগ পরিদপ্তর, সেখান থেকে তারা বলেছে যে তাদের তারা এমন প্রাণের হুমকির মুখে পড়েছিল যে তারা শক্তি প্রয়োগে বাধ্য হয়েছে। অন্যদিকে আপনি নিশ্চয়ই দেখেছেন, পুলিশ প্রধান আইজিপি কিন্তু সরাসরি বলেছেন গোপালগঞ্জে তার বাহিনী কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। তার মানে ৫ জন যে নিহত হয়েছেন, সেই ৫ জন তো সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সেনাবাহিনীর কার নির্দেশে গুলি ছুড়লো? আমরা দেখলাম ভিডিওতে যে এক সেনা কর্মকর্তা বলছেন তার ইউনিটের সদস্যদের যে গুলি কর, ডাইরেক্ট গুলি কর, মানে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র নিয়ে নামছে এবং ডাইরেক্ট গুলি করে ফেলছে। দেখুন, বাংলাদেশের টেলিভিশনে আমি দেখি নাই যে কোন রকম গুলির চিহ্ন বা সাজোয়া গাড়ির উপরে বসে গুলি পড়ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো এসছে, এবং সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে গুলি হয়েছে। এই কারণে হয়তো এই যে কথাটা আপনি প্রথম বলেছিলেন, যে এর আগে আমি বিবিসি কে বলেছি যে পোস্টমর্টম নিয়ে একটা প্রশ্ন এসছে। কারণ পোস্টমর্টম হলো এমন একটা জিনিস যেটা হলো একটা আইনি প্রক্রিয়া। আপনি জানেন যে কোনো নাগরিককে হত্যা করার কোনো অধিকার কারণেই, যদি হত্যা করা হয় সেটা হবে আপনার কিলিং বা ফৌজদারি অপরাধ। শুধুমাত্র আদালত চূড়ান্ত ভাবে
একটা ফাঁসির আদেশ দিয়ে একজন লোককে হত্যা করতে পারে, যেটা সংবিধান সম্মত, আইনসম্মত। এর বাইরে কাউকে কেউ হত্যা করার অধিকার রাখে না, এবং সেই অধিকারটা শুধুমাত্র আপনার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারি অপরাধ হবে, এবং ফৌজদারি অপরাধ প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সূরাতহাল রিপোর্ট লাগবে, যে কিভাবে তার লাশটা পাওয়া গেল। পোস্টমর্টম রিপোর্ট লাগবে কিভাবে সে নিহত হলো। কারণ আপনি ধরেন একটা মামলা করে দিলেন, আজকে হোক মামলা হোক একসময় হতেই পারে। আমরা তো দেখেছি যে যুদ্ধাপরাধীর বিচার 40 বছর পরে হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার 25 বছর পরে হয়েছে। এই হত্যার যে বিচার একদিন হবে না এটা কিন্তু বলা যায় না। তো তখন প্রশ্ন আসবে যে কিভাবে মারা গেল। তো মুখের কথায় তো হবে না, আদালত দেখবে পোস্টমর্টম রিপোর্ট। সেই কারণে হয়তো পোস্টমর্টম রিপোর্টটা একজনের ভাই তো আপনার বিবিসি থেকে দেখলাম উনি বলছিল যে হাসপাতাল বলেছে পোস্টমর্টম করবো না, তোমরা নিয়ে যাও। এটার অর্থ হলো এই হাসপাতালও এই হত্যার সঙ্গে কিন্তু পরোক্ষভাবে জড়িত হয়ে যায়। এখন যে মামলার ধরন হচ্ছে তাতে কিন্তু এই হাসপাতালের ডাক্তারও ভবিষ্যতে এই মামলায় এইভাবে অন্তর্ভুক্ত হবে, কারণ উনি তো পোস্টমর্টম অস্বীকার করতে পারেন না। আর পোস্টমর্টম করলে পরে হয়তো নেচারটা বের হয়ে যাবে, সে কি বল্লমে মারা গেল কিনা, নাকি সে স্নাইপারে মারা গেল, নাকি কোন রাইফেলে ব্যবহার মারা গেল। তখন এই প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কার কাছে এই রাইফেলটা ছিল, আদৌ কি এই পুলিশের কাছে, আর্মির কাছে এটা ছিল, নাকি কোথায় ছিল। এই সমস্ত ঢাকার জন্যই হয়তো বিষয়টাকে জটিল করা হচ্ছে। আপনি জানেন যে এর আগেও বহু জায়গায় পুলিশের গুলিতে মারা যায় এবং সেখানে পোস্টমর্টম হয়, কিন্তু এটা কেন হলো না, এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে সেখানে কিছু একটা গড়বড় রয়েছে, কিছু একটা ঢাকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যতই আপনার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক, অতীতেও এটা কখনোই সাকসেস হয় নাই, ভবিষ্যতেও সেটা হবে না। কিন্তু অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এই যে ঢাকার কি চেষ্টা করা হচ্ছে সেটা তো 2024-এর জুলাই আগস্টের ঘটনাবলী থেকেও দেখুন। আমরা এখন পর্যন্ত জানি না সেনাবাহিনী কোথায় কোথায় গুলি চালিয়েছিল। 7.62 বোরের গুলিতে মিলিটারি রাইফেলে 66% মারা গেছে বলে জাতিসংঘ বলেছে। এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার কোনো পরিসংখ্যান হাজির করে নাই যে পুলিশ ব্যবহার করেছিল কিনা 7.62 বোর, ব্যবহার করলে পুলিশ কত শতাংশ ব্যবহার করেছে, সেনাবাহিনী কত শতাংশ ব্যবহার করেছে। এবং আপনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলছিলেন, সেখানে হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, মানে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার আমলের পুলিশ প্রধান, তাদের বিচার হচ্ছে তারা গুলির নির্দেশ দিয়েছিলেন সে কারণে। কিন্তু সেখানেও তো সেনা প্রধানের বিচার হচ্ছে না, মানে সেনাবাহিনী গুলি করেছিল কিনা সেটা ঢেকে রাখার কারণে বিচারের সম্মুখীন হওয়া বা স্বচ্ছতার ক্ষেত্রে সবসময় একটা সুবিধা পায়। এবং আপনি জানেন কিনা, মানে পড়েছেন কিনা, জাতিসংঘ প্রতিবেদনেও কিন্তু বলেছে তারা সেনাবাহিনীর কোনো তথ্য পায় নাই। তাহলে মানে কি ঢাকার চেষ্টা করা হচ্ছে তা তো একরকম বোঝা যাচ্ছে বোধহয়, এবং খুব পরিষ্কার হওয়া দরকার। তো এই জন্যই জুলাই আগস্ট 2024-এ কি ঘটেছিল। দেখুন, জুলাই আগস্টের ঘটনার আপনার জাতিসংঘের রিপোর্টটা যদি দেখেন, যদিও রিপোর্ট নিয়ে অলরেডি আমি দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে, যে এই রিপোর্টটা আপনার বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের যে ডিপার্টমেন্ট, আমি আওয়ামী লীগের সভাপতির বক্তব্যে শুনলাম যে সেখানে তারা যে রিপোর্টগুলো দিয়েছে সেটির উপর বেস করেই তারা দিয়েছে, যদি আমি ধরেও নেই দিয়েছে, তারপরে কিন্তু রিপোর্টের একটা প্রাসঙ্গিকতা আছে এবং এটা অনেকেই এখনো বিবেচনা করেন নাই। এই সরকারের জন্য কিন্তু রিপোর্টটা অন্তত ভয়াবহ, সেটা তারা বিশ্লেষণ করেন নাই, কারণ যেহেতু তারা ক্ষমতায় আছেন। কিন্তু এটা কিন্তু কালকে বা যখন ক্ষমতায় থাকবেন না তখন এটা সামনে আসবে। কি রিপোর্টটা? সেখানে বলেছে 1400 লোক মারা গিয়েছে। তারা রিপোর্টটা দিয়েছে 1 জুলাই থেকে 15 আগস্ট। এখন পর্যন্ত সরকার তার গেজেটে, কালকেও দেখলাম 800 কতজনের কথা বলেছেন যে এই হত্যা হয়েছে। তার মধ্যে অবশ্যই অনেকে ফেরত আছে, 2-1 হয়তো বাদ যাবে। তা যাই হোক, 800 সামথিং এর মধ্যে কিন্তু ফিক্স হয়ে গেল যে 5 আগস্টের আগে মারা গেছে। আর যে 1400-600 মারা গেল, সেই 600 তো মারা গেল 5 আগস্টের পরে। তাহলে জাতিসংঘের রিপোর্টই তো 5 আগস্টের পরে যারা মারা গেছে তাদেরও তো মানবাধিকার লঙ্ঘন করেই তাদেরকে হত্যা করা হয়েছে। সেই বিচারটাও তো জাতিসংঘই কিন্তু ওখানে চাচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিচারটা পার্টলি শুরু হয়েছে, 5 আগস্টের পরেরটা কিন্তু আইসিটিতে আসেনি। অতএব এই জায়গায় কিন্তু একটা বৈষম্য হয়ে গেছে প্রাথমিক স্তরে, যে আইসিটিতে যদি যায়